জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। 29 মার্চের সংসদ অধিবেশনে প্রথম বক্তব্যেই রুমিন ফারহানা ধুয়ে দিলেন বিএনপি দলকে। তার এ বক্তব্যে চটে গেলেন প্রধানমন্ত্রী। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। সংসদ অধিবেশনে জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তেজনা তুঙ্গে। সরকারি ও বিরোধী দলের তীব্র বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অধিবেশন। প্রফেসর ইউনূস সরকার যে গণভোট করেছে সেই গণভোট সংবিধান বিরোধী। সংবিধানে গণভোটের কোনো অপশন নেই। বিশেষ আদেশ জারি করে গণভোট তারা করেছে। সেই গণভোট নিশ্চিত করে বিএনপি পাশ করবে না, অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। এই ব্যাপারগুলোই মোটা দাগে বোঝা যাচ্ছে। সংসদীয় কমিটির যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলো থেকে যে খবর আসছে তাতে বলেছিলাম যে গণভোট বাতিল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এবার কিন্তু সংসদের তৃতীয় অধিবেশনে মানে তৃতীয় দিনেই কিন্তু বোমা ফাটালেন রুমিন ফারহানা। তিনি চরম ক্ষিপ্ত হয়ে যান তারেক রহমানের উপরে এবং তিনি সরাসরি তারেক রহমানের উপরে যা তা বলতে থাকেন। এমনটাই দেখা গেছে ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে গণভোট বাতিল হয়ে যাচ্ছে এবং যে বিরোধী দলীয় নেতা আছে তারা কিন্তু চটেছে সরকারের উপরে, কিন্তু সরকার কোনো মতেই ছাড়ছেন না। তারা সরাসরি বলে দিয়েছেন যে গণভোট বাতিল মানে বাতিল। সংবিধান যা আছে 71-এর সংবিধান হিসেবেই সংসদ চলতে হবে এবং পুরো দেশ চলতে হবে, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। মাননীয় স্পিকার, জনগণের করের টাকায় চলা একটি রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় ক্যাডারের মতন ব্যবহার করে তাতে কর্মরত বহু নিরপরাধ মানুষ এবং তাদের পরিবারের জীবনের সংকট তৈরি করেছে এই সরকার। এই দেশের মানবাধিকার সংস্থাগুলো, নাগরিক সমাজ, রাজনৈতিক দলগুলো বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় বাহিনীর বিচার বহির্ভূত হত্যা, গুম, গায়েবী মামলা ইত্যাদি বর্বরতার কথা বলেছে, কিন্তু তাতে কিছু আসে যায়নি সরকারের। 5 বছরে একবার অন্তত নিজেকে দেশের মালিক মনে হওয়া জনগণের সেই ন্যূনতম অধিকার হারিয়ে ফেলবার প্রেক্ষাপটে এর চেয়ে বড় উপহাস জনগণের প্রতি আর কি হতে পারে? মাননীয় স্পিকার, বর্তমান সরকারটি দায়িত্বে থাকলেও জবাবদিহিতার থোড়াই কেয়ার করে। 5 বছর পর পর ভোটের জন্য মানুষের কাছে ফিরতে হলে রঙিন চশমা খুলে দেখতে হয় সবকিছু। এতে বাস্তবতা বোঝা যায়, দায়ে পড়ে হলেও মানুষের কথা কিছুটাও ভাবতে হয়, জানতে হয় তারা কেমন আছে, কষ্টে সহমর্মিতা জানাতে হয়, বন্ধ করতে হয় তাচ্ছিল্য, বিদ্রুপ আর উপহাস। আজকে সংসদে দীর্ঘ আলোচনা হয়েছে নির্বাচনকালীন নির্বাচন কমিশন গঠনের আইন নিয়ে। মাননীয় স্পিকার, একটা বিষয় খুব পরিষ্কার যে নির্বাচন কমিশনে যদি 5 জন ফেরেশতাও নিয়োগ করা হয় তারপরেও কিছু যায় আসে না যদি না নির্বাচনকালীন সরকারটি নির্দলীয় এবং নিরপেক্ষ হয়। খুব সঠিকভাবে এটি 1996 সালে আওয়ামী লীগ বুঝতে পেরেছিল বলে তারা নির্বাচন কমিশন গঠনের নিয়ে কোনো আন্দোলন করে নাই। তাদের আন্দোলন ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের যাতে বহাল করা হয় সংবিধানে সেই বিষয়ে। বিভৎস দুর্নীতি সবকিছুর ফল দেখা গেছে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের প্রকাশিত রিপোর্টে। এছাড়াও গণতন্ত্রের সূচক প্রকাশকারী ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, ফ্রিডম হাউস, বার্টেলসম্যান স্টিফটুং, ভিডেম, ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স, মানবাধিকার নিয়ে কাজ করা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, সিভিল লিবার্টি নিয়ে কাজ করা সিভিকাস, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আইনের শাসনের সূচক প্রকাশকারী ওয়ার্ল্ড জাস্টিস রিপোর্ট, দুর্নীতির সূচক প্রকাশকারী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, নির্বাচনের মান নিয়ে সূচক প্রকাশ করা ইলেকট্রাল ইন্টিগ্রিটি প্রজেক্টের গত কয়েক বছরের রিপোর্টে বাংলাদেশের দুরবস্থার চিত্র খুব পরিষ্কার। এসবই বলে দেয় যে সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি।
দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা এবং প্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপি রাজনীতি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপি রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, নতুন সংসদ যাত্রা শুরু করার সময় সংসদের সাবেক স্পিকার কিংবা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী এবং গণবিরোধী কর্মকাণ্ডের ফলে যে জনরোষ তৈরি হয়েছিল তাতেই মহান সংসদের সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি। তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ কিংবা কেউ পলাতক। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক 13 জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাধীশের নাম প্রস্তাব করেছিলেন এবং তার সভাপতিত্বে বাংলাদেশের প্রথম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। আমি জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে স্বাগত এবং ধন্যবাদ জানাই। দর্শক, সংসদের মুলতবি অধিবেশন আজকে যখন শুরু হলো তখন সেই সংসদে তুমুল হট্টগোলের চিত্র দেখা দিল। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই হট্টগোল হয়। হট্টগোলের প্রধান ইস্যু ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠন, গণভোট। এই ব্যাপারগুলো নিয়ে বিরোধী দল সংসদের রেগুলার কার্যক্রম স্থগিত রেখে আলোচনা করতে চায়। সেখানেই বাদ সাধল সরকারি দল। এটা নিয়ে তুমুল হট্টগোল হলো। স্পিকারের অনুপস্থিতিতে আজকে ডেপুটি স্পিকার কায়সাল কামাল তিনি
সভাপতিত্ব করলেন। তিনি সভাপতিত্ব করতে গিয়ে বেশ কিছুটা গুলিয়ে ফেলেছেন, নিজেই নিজেকে মাননীয় স্পিকার বলে ফেলেছেন, এরকম দৃশ্য যেমন দেখেছি। অনভিজ্ঞতা তাকে বেশ জ্বালাতন করেছে। এই ঘটনাবহুল একটা দিন সংসদের পার হলো এবং এই ঘটনাবহুল দিন পার হওয়ার পরে এটা মোটামুটি বোঝা গেল যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠনের আদেশ, গণভোটের যে অধ্যাদেশ, এগুলোর পরিণতি কি হতে চলেছে। সংসদের চিফ হুইপ সংসদে যেমন কথা বলেছেন, সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। তার কথাতে আরেকটু স্পষ্ট হয়েছে ব্যাপারগুলো। এদিকে বিরোধী দল থেকে অভিযোগ করা হয়েছে যে সংবিধানের দোহাই দিয়ে সরকারি দল গণভোটকে পাত্তাই দিচ্ছে না। সেখানেই প্রশ্ন আসে, সরকারি দল তো সংবিধানের দোহাই দেবে, সংবিধানই তো মূল চালিকা শক্তি দেশের এবং সংসদের। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করা কিংবা চাওয়া সেটা তো পুরোটাই অবৈধ, অসাংবিধানিক এবং যেদিনই হোক, এই মানে জীবদ্দশায় হোক আর মৃত্যুর পরে হোক, যেদিনই হোক এই সংবিধান বিরোধী কার্যক্রম করলে সেগুলো আদালতে চ্যালেঞ্জ হলে এই কাজগুলো যারা করেছেন তারাই কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন। সেই রিস্ক নিশ্চয়ই সরকারি দল নেবে না। কি আলোচনা হলো সংসদে আজকে, কি পরিণতি হচ্ছে গণভোট এবং সাংবিধানিক পরিষদ গঠনের কপালে? সংসদে সরকারি দল, বিরোধী দলীয় নেতার উত্থাপিত গণভোট, সাংবিধানিক পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন, এই বিশেষ করে সাংবিধানিক পরিষদ গঠন কেন হচ্ছে না এতদিন পর্যন্ত? তারা সাংবিধানিক পরিষদের শপথ নিয়ে বসে আছেন, সরকারি দল শপথ নেয়নি, সাংবিধানিক পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না। এই ব্যাপারে এই বিল উত্থাপন করেছেন এবং সরকারি দল থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ৭১ বিধিতে বেসরকারি সংসদ সদস্যদের প্রশ্নোত্তরের পালা যখন চলছে সেগুলোকে স্থগিত করে অন্য আলোচনা ঢুকতে পারে না। এই আলোচনার শেষে অন্য কোনো আলোচনার সূত্রপাত হতে পারে। নতুন স্পিকার মানে ডেপুটি স্পিকার কায়সাল কামাল চৌধুরী, তিনি সভাপতিত্ব করেছেন। স্পিকার মেজর হাফিজের স্ত্রী মারা গেছেন, সেই কারণে তিনি সংসদে উপস্থিত হতে পারেননি। নতুন স্পিকারকে আমরা গুলিয়ে ফেলতে দেখেছি, বারবার ভুল করছিলেন তিনি এবং নিজেই নিজেকে ধন্যবাদ মাননীয় স্পিকার বলে ফেলেছেন, এরকমটাও আমরা দেখেছি। এই ব্যাপারগুলো অনভিজ্ঞতার কারণে হয়েছে এবং সংসদের কার্যক্রম দৃঢ় হাতে পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হয়েছে, এমনটাও দেখেছি। বিরোধী দলের দাবি, সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোট এবং জুলাই সনদকে পাশ কাটিয়ে যেতে চাচ্ছে। নাহিদ ইসলাম কি মন্তব্য করেছেন বেরিয়ে দেখুন আরটিভির এই শিরোনামটা। সেখানে বলা হচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি অস্বীকার করছে, এই অভিযোগ যখন করা হচ্ছে তখন প্রশ্ন আসে যে বিএনপি তো সংবিধানের দোহাই দেবে। যে কোনো সচেতন মানুষই সংবিধানের কথাই বলবে যে সংবিধান বিরোধী কোনো কিছু করা যাবে না। প্রফেসর ইউনূস সরকার যে গণভোট করেছে সেই গণভোট সংবিধান বিরোধী, সংবিধানে গণভোটের কোনো অপশন নেই। বিশেষ আদেশ জারি করে গণভোট তারা করেছে, সেই গণভোট নিশ্চিত করেই বিএনপি পাশ করবে না, অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। এই ব্যাপারগুলোই মোটা দাগে বোঝা যাচ্ছে। সংসদীয় কমিটির যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকগুলো থেকে যে খবর আসছে তাতে আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে গণভোট বাতিল হয়ে যাচ্ছে। আজকে সংসদের অধিবেশনে যেমন কথা বলেছেন, সংসদের বাইরেও চিফ হুইপ তিনি কথা বলেছেন। তিনি সাংবাদিকদের এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই ব্যাপারগুলো নিয়ে যে কথা বলেছেন তাতে খুব একটা পরিষ্কার করে বলেননি কিংবা বলতে পারেননি। তার মানে একটাই দাঁড়ায়, সেটা হচ্ছে যে বিএনপি কোনোভাবেই সংবিধান বিরোধী কোনো কিছু সংসদে পাশ করবে না। তিনি বলেছেন যে কোনো কিছুই সংসদে উত্থাপিত হতে পারে, উত্থাপন যে কেউ করতে পারেন, উত্থাপিত হবে, সংসদে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত হবে। চিফ হুইপ বারবার এই কথা বলেছেন। তার মানে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত হবে, এর মিনিং একটাই দাঁড়ায়, বিএনপি এটা পক্ষে দাঁড়াবে না, সুতরাং এগুলো বাতিল হয়ে যাচ্ছে। এবং বিরোধী দলও বুঝতে পেরেছে যে বিএনপি এগুলো পাশ করবে না, সংবিধান বিরোধী যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো বিএনপি পাশ করবে না। আজকে এই কারণেই সংসদে বিরোধী দলের নেতা চিফ হুইপ নাহিদ ইসলাম তারা বেশ শোরগোল করার চেষ্টা করেছেন, কিন্তু খুব একটা কাজে দেয়নি। বিভিন্ন বিধির কথা বলেছেন, ৬২ বিধির কথা বলেছেন, কিন্তু চিফ হুইপ তিনি বারবার বলেছেন যে বেসরকারি সংসদ সদস্যদের যে ৭১ বিধিতে প্রশ্নোত্তরের পালা, সেই অধিকার ক্ষুণ্ণ করে সেগুলো যদি বাদ দিয়ে অন্য আলোচনা ঢোকানো যায় তাহলে ভবিষ্যতে এটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, খারাপ নজির হিসেবে তৈরি হবে, যে কেউ এই সুযোগ ভবিষ্যতে নিতে চাইবে। সংসদের উত্তেজনার আজকে রেজাল্ট একটাই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বিরোধী দল বুঝে গেছে
গণভোট বাতিল হয়ে যাচ্ছে এবং সাংবিধানিক পরিষদ এই ব্যাপারগুলো বাতিল হয়ে যাচ্ছে। প্রফেসর ইউনূস এবং ডক্টর আলী রিয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে যাকে প্রফেসর ইউনূস বিদেশ থেকে এই বিদেশি নাগরিককে ভাড়া করে নিয়ে এসেছিলেন, তিনি তার মেটিকুলাস ডিজাইনে সংবিধান বিরোধী যা করার চেষ্টা করেছেন সেগুলো টিকছে না বলেই এই হট্টগোল শুরু হয়েছে। এই হট্টগোল যখন আমরা দেখছি তখন একটি নিউজ ইত্তেফাকের একটা ফটোকার্ড দেখে নিন। সেখানে আলোকচিত্রী শহীদুল আলম তিনি মন্তব্য করছেন, তিনি বলছেন জনগণের রায়ে গদিতে বসে গণভোটের রায়কে মানতে টালবাহানা কেন? টালবাহানা কেন এই প্রশ্ন তিনি করেছেন। এই প্রশ্নেরও ওই একই উত্তর, টালবাহানা এই কারণেই যে গণভোটটা সংবিধান বিরোধী, সংবিধানের বাইরে গিয়ে করা হয়েছে, সংবিধান মানা হয়নি। আর সংবিধানের বাইরে গিয়ে করা কোনো কিছু যদি বিএনপি মেনে নেয় তাহলে ভবিষ্যতে বিএনপিকেও কাঠগড়ায় দাঁড়া হতে পারে। এই ধারণা কিংবা এই বাস্তবতা বিএনপি খুব ভালোভাবে বোঝে বলে এই ব্যাপারগুলো বিএনপি সায় দিচ্ছে না। সংসদের ভেতরে বাইরে সবখানেই ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। বিরোধী দল হয়তোবা সংসদে না পেরে এরপরে রাজপথের আন্দোলনের ডাক দিতে পারে খুব শীঘ্রই, সেরকম দৃশ্যও আমরা দেখতে পারি। তবে আজকের যে দৃশ্য সংসদে দেখা গেল তাতে স্পষ্ট করে বোঝা গেল, এবং আরেকটি খবর গণমাধ্যম দিচ্ছে, আজকে রাতেই 133টি অধ্যাদেশ, যেটা প্রফেসর ইউনূসের আমলে জারি করা অধ্যাদেশ, সেই অধ্যাদেশের ব্যাপারে একটা ফয়সালা হয়ে যাওয়ার কথা। অর্থাৎ কোন অধ্যাদেশ সংসদে পাশ করবে বিএনপি, কোন অধ্যাদেশ পাশ করবে না, এর লিস্ট চূড়ান্ত হয়ে যাবে আজকের রাতেই। সংসদ অধিবেশনে জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তেজনা তুঙ্গে। সরকারি ও বিরোধী দলের তীব্র বাকবিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো অধিবেশন। জামায়াতের আমির শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। কি আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এরপরই দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা ও পাল্টাপাল্টি বক্তব্য। এ সময় নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ সংসদ ত্যাগের হুমকিও দেন। মাইক দিবে। মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। আপনি বলেন। মাননীয় সদস্য আপনি বসুন দয়া করে। বিভিন্ন বক্তব্যে আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সেই আদেশকে অমান্য করা হচ্ছে, সেই আদেশকে অসাংবিধানিক বলা হয়েছে। অন্যদিকে হান্নান মাসুদ দাবি করেন, জেনজি প্রজন্ম নাকি 72-এর সংবিধান বাতিলের দাবি তুলেছে। এই বক্তব্যের পরপরই সরকারি দলের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সবে মনোযোগ দেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী মনোযোগ দেওয়া দরকার। সারা দেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা রয়েছে। আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রক্ত ঝরার পরে, রক্ত ঝরিয়ে গুলিবিদ্ধ হয়ে 3 দিনের মাথায় গুলিবিদ্ধ হয়ে দয়া করে থামুন। তবে সবকিছুর মাঝে বিস্ফোরক মন্তব্য করেন নবনির্বাচিত সংসদের স্পিকার বীর বিক্রম মেজর হাফিজ। তিনি স্পষ্টভাবে জানান, জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, এমনকি এই গণভোটেরও কোনো আইনগত ভিত্তি নেই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।